হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের সুপ্রিম কোর্টের রিপোর্ট প্রকাশ। সেখানে ভয়ঙ্কর তথ্য প্রকাশ পেয়েছে। সুপ্রিম কোর্টের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। ইতিমধ্যে অযোগ্যদের লিস্ট সেখানে প্রকাশ পেয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের, তারা যে রিপোর্ট জমা করেছে সেখানে। তো গত 3রা আগস্ট 2024 তারিখে যে রিপোর্ট, তারা 4 পেজের রিপোর্ট জমা করেছে, সেই রিপোর্ট আমরা দেখব এই ভিডিওর মধ্যে। অযোগ্যদের নিয়ে কি কি তথ্য স্বীকার করলো স্কুল সার্ভিস কমিশন, রিপোর্টে অ্যাকচুয়াল কি কি তথ্য রয়েছে, কি কি তথ্য প্রকাশ করলো তারা, তা থাকবে। এবং কতজনকে অবৈধভাবে চাকরি দিয়েছে, তারা কত সংখ্যাটা প্রকাশ করলো সেটা থাকবে। 4টি স্তরের কোন কোন স্তরে কতজন শিক্ষক অশিক্ষক কর্মীকে অবৈধভাবে চাকরি পেয়েছে তা রয়েছে এই রিপোর্টের মধ্যে। কি কি তথ্য দিল স্কুল সার্ভিস কমিশন তার বিস্তারিত থাকবে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি আমরা রিপোর্টের মধ্যে চলে যাব। গত 3রা আগস্ট সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন তারা যে রিপোর্ট জমা করেছে সেই রিপোর্টে আমরা চলে এসেছি। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তার সিভিল অ্যাপিলেট জুরিডিকশনে তার স্পেশাল রিট পিটিশন যেটা দেখতে পাচ্ছি 9614/2024 এই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন তারা যে রিপোর্ট জমা করলো সেই রিপোর্টে আমরা দেখব দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পিটিশনার রয়েছেন রীনা কর্মকার, রয়েছে রেসপন্ডেন্ট। তো কি কি রয়েছে এই রিপোর্টের মধ্যে চলুন সরাসরি দেখে নিই। প্রথমেই আছে ইন্ডেক্স, এখানে রয়েছে রিটেন সাবমিশন অন বিহাফ অফ দ্য পিটিশনার, 1 থেকে 3 নম্বর পেজের মধ্যে রয়েছে। এটা টোটাল 4টি পেজের যে রিপোর্ট জমা করেছে সেই রিপোর্ট আমরা দেখছি। আমরা জানি সুপ্রিম কোর্ট 5 পেজের মধ্যে রিপোর্ট সাবমিট করার নির্দেশ দিয়েছিল, কিন্তু স্কুল সার্ভিস কমিশন টোটাল 5 পেজও লাগেনি, তারা শুধুমাত্র 4 পেজের মধ্যেই তারা তাদের রিপোর্ট সাবমিট করে দিয়েছে। তো স্কুল সার্ভিস কমিশনের অ্যাডভোকেট অন রেকর্ড যিনি রয়েছেন, তো অ্যাডভোকেট ফর দ্য পিটিশনারদের পক্ষ থেকে কুণাল চ্যাটার্জি, তিনি যে রিপোর্ট বা সাবমিশন দিচ্ছেন সেই রিপোর্টটা আমরা দেখব। তো এই পেজ থেকে সাবমিশনটা শুরু হচ্ছে। তো কি কি রয়েছে পয়েন্ট পয়েন্ট করে রয়েছে সেই পয়েন্টগুলো দেখে নিই। তো সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যে মন্তব্য পেশ করেছিল যে টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদের যদি পৃথকীকরণ করা যায় তাহলে যোগ্য ক্যান্ডিডেটদের তাদের চাকরি বাতিল করা ঠিক হবে না। তো সেই পয়েন্টটাই কিন্তু প্রথমে তুলে ধরা হচ্ছে। কি বলা হচ্ছে, বাট দ্য প্রেজেন্ট নোট, বর্তমানে এই যে নোট তারা স্কুল সার্ভিস কমিশন সাবমিট করছে, দ্য পিটিশনার, এই মুহূর্তে তারা পিটিশনার রয়েছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, তারা হচ্ছে পিটিশনার রয়েছেন। দেয়ারিন আফটার রেফার্ড অ্যাট এসএসসি, অর্থাৎ তাকে এসএসসি বলা হচ্ছে, is addressing the questions as to whether tainted candidates can be segregated at this stage from the untainted candidates. সুপ্রিম কোর্টের এই মামলার পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে যদি এই টেন্টেড ক্যান্ডিডেট এবং যদি আনটেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের মধ্যে যদি পৃথকীকরণ করা যায় তাহলে এই সমস্যার সমাধান হবে। এই বিষয়টা নিয়ে কোশ্চেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট তারা অ্যারাইজ করেছিল। 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ইট ইজ সেটেল প্রিন্সিপাল দ্যাট, একটা বিষয় যেটা established হয়ে আছে, মূল প্রিন্সিপাল হিসেবে established হয়ে আছে, once it was found that, একটা বিষয় যদি এখানে তুলে ধরা যায় বা এই বিষয়টা যদি খুঁজে পাওয়া যায় কি segregating the tainted from non-tainted candidates is possible and can also achieve, যদি সেটাকে অর্জন করা যায়, the other conclusion was incompatible, যদি টেন্টেড ক্যান্ডিডেট থেকে নন টেন্টেড ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণ করা যায়, সেগ্রেগেশন করা যায়, যদি সেটা পসিবল হয় and also achieve, সেটাকে যদি অর্জন করা যায় বা সেটাকে যদি তৈরি করা যায় তাহলে আদার যে সমস্ত কনক্লুশন সেগুলো অপরিবর্তিত থাকবে, অন্যান্য কনক্লুশন গুলো সম্পূর্ণ বেমানান হবে। টু সেট অ্যাসাইড দ্য এন্টায়ার প্রসেস, সম্পূর্ণ এন্টায়ার যে সিলেকশন প্রসেস সেটাকে বাতিল করা কখনোই সমীচীন হবে না, সেটা সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল, সেদিকে এগোনোটা সম্পূর্ণভাবে বেমানান হবে। 3 নম্বর পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। ইন ভিউ অফ দিস অনারেবল কোর্ট ইন প্রিভিয়াস কেসেস is that for the misdeed of some candidates, এখানে কয়েকটা মামলার রেফারেন্স টানা হয়েছে। এই মামলায় কি ঘটেছিল তার ব্যাখ্যা এই প্যারাগ্রাফে দেওয়া রয়েছে। সেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একটা বিষয় জাজমেন্ট দিয়েছিল যে কিছু ক্যান্ডিডেটের অপকর্মের ফল, সাম ক্যান্ডিডেটস এর তাদের অপকর্মের ফল কেন ফ্রেশ ক্যান্ডিডেটরা ভোগ করবে, অনেস্ট অ্যান্ড মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস শুড নট সাফার। তো কিছু এই অপকর্মের ফল এই মেরিটোরিয়াস যারা রয়েছেন, যারা অনেস্ট, যারা সৎ ক্যান্ডিডেট রয়েছেন তারা সাফার করবে, এটা তো হতে পারে না। And that endeavor should be made to segregate the tainted candidates from those who are without any stigma and had been selected because of their sheer merit and not an account of any illegal consideration. যারা মেরিটের মধ্য দিয়ে এই প্যানেলের মধ্যে ইনক্লুড হয়েছেন, যাদের মেধার মধ্যে, যাদের প্যানেলের মধ্যে কোনো রকম ভাবে ইলিগাল কনসিডারেশন নেই, তো সেই সমস্ত যোগ্য ক্যান্ডিডেটদের থেকে যদি অযোগ্য ক্যান্ডিডেটদেরকে পৃথকীকরণ করা যায় তাহলে টোটাল প্যানেলটা প্রশ্নচিহ্নের মধ্যে তোলা কখনোই উচিত হবে না, সমীচীন হবে না। দ্য কোর্ট
held that the issue of the entire selection process being vitiated would have arisen only if the findings of the committee were that it was not possible to distinguish the case of the tainted candidates from the non-tainted candidates. যদি যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদেরকে নট পসিবল ডিস্টিংগুইশ করা সম্ভব না হয়, পার্থক্যকরণ করা না যায়, তাহলে এন্টায়ার সিলেকশন প্রসেসটাকে প্রশ্নের মধ্যে আনা কখনোই সমীচীন নয়। তো এই বিষয়গুলি এগুলো কোন মামলা থেকে এসেছে দেখুন, এখানে পরিষ্কারভাবে কয়েকটি মামলা রেফারেন্সটা নেওয়া হয়েছে। যোগিন্দর পাল ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 2014 সালে, ইন্দ্রপ্রীত সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, এই সমস্ত মামলাগুলিতে তার ফাইন্ডিংস এই উপরে উল্লেখিত ফাইন্ডিংস অনুসারে স্কুল সার্ভিস কমিশন তারা ব্যাখ্যা করছে। তার পাশাপাশি আরেকটি মামলা শশীন কুমার ভার্সেস দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, 4 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, ইট ইজ সাবমিটেড দ্যাট এসএসসি ইভেন বিফোর দ্য হাইকোর্ট হ্যাড কন্টেন্টেড দ্যাট। স্কুল সার্ভিস কমিশন তারা কলকাতা হাইকোর্টে যে বিষয়টা জানিয়েছিল, যে বিষয়টা তারা সাবমিট করেছিল যে ইট ইজ পসিবল, এটা সম্ভব, ইন দ্য ফ্যাক্ট দ্য সার্কামস্টেন্স অফ দ্য প্রেজেন্ট কেস টু সেগ্রেট the tainted from the untainted candidates। যোগ্য ক্যান্ডিডেট থেকে অযোগ্য ক্যান্ডিডেটের পৃথকীকরণ করা সম্ভব, সেটা স্কুল সার্ভিস কমিশন তারা কলকাতা হাইকোর্টে এর আগে জানিয়েছে এবং সেই মতো তারা সাবমিশনও করেছিল। দ্য অনারেবল হাইকোর্ট হ্যাজ কমপ্লিটলি ইগনোরড, কলকাতা হাইকোর্ট সেই সংক্রান্ত বিষয়গুলো সম্পূর্ণটা ইগনোর করেছে, কোন রকম ভাবে সেটাকে মান্যতা দেয়নি, and failed to consider several reports filed by the petitioner সুমোটো। পিটিশনারদের পক্ষ থেকে ইতিপূর্বে যে সমস্ত সেভারাল রিপোর্ট তারা সাবমিট করেছে সেগুলোকে কোন রকম ভাবে কনসিডার করা হয়নি, ফেইল টু কনসিডার, কোন রকম ভাবে কনসিডারের আওতায় আনেনি, and also in compliance to the order of the honorable high court and also by CBI in this regard while passing the Impong judgment order para number 33 of Impong order। সিবিআই তাদের রিপোর্ট জমা করেছিল, তা সত্ত্বেও কলকাতা হাইকোর্ট তারা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, এমন একটা অর্ডার দিয়েছে। It is stated that the commission verified their data and in its affidavit in the High Court has always identified the candidates। ইতিপূর্বে স্কুল সার্ভিস কমিশন তারা সমস্ত ক্যান্ডিডেটদেরকে ভেরিফাই করেছে, সমস্ত তথ্যগুলোকে ভেরিফাই করেছে এবং কলকাতা হাইকোর্টে তারা এফিডেভিট জমা করেছিল এবং কোন ক্যান্ডিডেটটা অযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আইডেন্টিফাই তারা করেছিল এবং তার রিপোর্ট সাবমিট করেছিল বা তার ডেটা সাবমিট করেছিল। It is stated that on a careful scrutiny commission prima facie noticed that স্কুল সার্ভিস কমিশন তারা খুব কেয়ারফুলি সমস্ত বিষয়গুলো স্ক্রুটিনি করে যে সিদ্ধান্তে এসে যে সমস্ত তথ্যগুলো তারা ইতিমধ্যে খুঁজে পেয়েছে, পূর্বের তথ্য থেকে ভিন্ন আরো কম সংখ্যক অযোগ্যদের লিস্ট তারা এখানে প্রকাশ করেছে। There are candidates who can be said to have appear to have jumped their rank, যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছিল। That to say people having lower rank have been preferred over persons having higher rank। কিছু নিচু র্যাঙ্কের ক্যান্ডিডেট যারা ছিল তাদেরকে প্রেফার করা হয়েছে ওভার যাদের হায়ার র্যাঙ্ক ছিল তাদের পরিবর্তে লোয়ার র্যাঙ্ক যাদের ছিল তাদেরকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল। It was also prima facie since that, এটা অবশ্য আবার দেখা যাচ্ছে some candidates had been recommended, কিছু ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল and appointed without being in the panel or appointed without recommendation। কিছু ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল উইদাউট অ্যাপয়েন্টমেন্ট, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, আবার কিছু ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল উইদাউট রেকমেন্ডেশন, তাদেরকে রেকমেন্ডেশন দেওয়া হয়নি। এভাবে একটা বিতর্ক তৈরি হয়েছিল। দ্য নাম্বার অফ সাচ ক্যান্ডিডেটস আর অ্যাজ ফলোজ, সেই সংখ্যাটা তারা টেবিলে প্রকাশ করছে। দেখে নেবো আমরা কতজনকে এরকম ভাবে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল রেকমেন্ডেশন দেওয়া হয়নি, এমন ক্যান্ডিডেটের তাদের লিস্ট টেবিল 1 এ এখানে প্রকাশ করেছে এসএসসি। তো প্রথমেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 9-10, নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে 94 জন ক্যান্ডিডেটকে আউট অফ দ্য প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড। যে সমস্ত ক্যান্ডিডেটরা প্যানেলের বাইরে রয়েছেন কিন্তু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এমন ক্যান্ডিডেট নবম দশমে রয়েছে 111 জন ক্যান্ডিডেট। টোটাল 185 জন ক্যান্ডিডেট ইলিগাল ভাবে বাই র্যাঙ্ক জাম্প বা এবং প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে 185 জন, এরা অযোগ্য ক্যান্ডিডেট। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 11-12 লেভেলের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প করা হয়েছে 20 জন ক্যান্ডিডেটের, তাদেরকে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে। আউট অফ প্যানেলের বাইরে থেকে তাদেরকে নিয়োগ করা হয়েছে 18 জন ক্যান্ডিডেট রয়েছেন। টোটাল 38 জন ক্যান্ডিডেট তাদেরকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করছে এই তথ্য দিয়ে। এবার গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে কত? 132 জনকে চাকরি দিয়েছে র্যাঙ্ক জাম্প করে। অন্যদিকে প্যানেলের বাইরে থেকে নিয়োগ করেছে 249 জন ক্যান্ডিডেটকে, 381 জন ক্যান্ডিডেটকে অবৈধভাবে তারা নিয়োগ করেছে গ্রুপ সি এর ক্ষেত্রে। এবার গ্রুপ ডি এর ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে 237 জন ক্যান্ডিডেটের পক্ষে,
প্যানেলের মধ্যে ছিল না, প্যানেলের বাইরে ছিল এমন ক্যান্ডিডেট রয়েছে 371 জন ক্যান্ডিডেট, তাদেরকে চাকরি দিয়েছে। টোটাল গ্রুপ ডি তে 608 জন ক্যান্ডিডেটের তাদের চাকরি অবৈধভাবে দিয়েছে এসএসসি। টোটাল আমরা দেখতে পাচ্ছি 1212 জন ক্যান্ডিডেটকে তারা অবৈধভাবে চাকরি দিয়েছে। তার মধ্যে র্যাঙ্ক জাম্প হয়েছে টোটাল 4টে স্তরের ক্ষেত্রে 463 জন ক্যান্ডিডেটের র্যাঙ্ক জাম্প হয়েছে। অন্যদিকে 749 জন ক্যান্ডিডেটের মধ্যে র্যাঙ্ক প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর তাদের নিয়োগ করা হয়েছে। তো টোটাল এই অবৈধতার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি 1212 জন ক্যান্ডিডেট। কিন্তু এখানে যে প্রশ্ন, যে হাইকোর্টে এর পূর্বে এসএসসি তারা যে প্রায় 5000 জন ক্যান্ডিডেটের অযোগ্যদের লিস্ট প্রোভাইড করেছিল, সেই লিস্টটার কি হবে? সেই তথ্যটা তারাই দিয়েছিল, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। 7 নম্বর পয়েন্টে আবার উল্লেখ করা হয়েছে, এখানেও আরেকটি টেবিল রয়েছে, ইভেন ইন দ্য ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই তারা যে ইনভেস্টিগেশন করার পর যে বিষয়টা উঠে এসছে, ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট তারা যে বিষয়টা লক্ষ্য করতে পেরেছে, that some appointments were alleged to be manipulated by the allegedly manipulating OMR scores which are as per report of the CBI and not the entire panel. সিবিআই তারা যে রিপোর্ট প্রকাশ করেছিল, যে রিপোর্ট তারা ইতিমধ্যে জমা করেছিল, সেই রিপোর্টে যে তথ্য প্রকাশ পেয়েছে সেটা সেই টেবিলটা দেওয়া আছে। তবে তারা যেটা বলতে চাই যে এন্টায়ার প্যানেলটা এটা ঘটেনি, শুধুমাত্র এই তথ্য যে তথ্য সিবিআই প্রোভাইড করেছে সেক্ষেত্রে সেখানে ঘটেছে। তো সিবিআই কি তথ্য দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো টেবিল 2 এ রয়েছে সিবিআই দেওয়া তথ্য। তো প্রথমেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9-10 এর জন্য নাম্বার অফ ক্যান্ডিডেটস with alleged OMR score mismatching as per CBI image. সিবিআই ইমেজ অনুসারে বা সিবিআই যে তথ্য দিয়েছে সেখানে যাদের ওএমআর শিটের মধ্যে মিসম্যাচ রয়েছে, ফাঁকা ওএমআর শিট জমা করে যারা চাকরি পেয়েছে 9-10 এর ক্ষেত্রে 952 জন ক্যান্ডিডেট। এই 952 জন ক্যান্ডিডেটের ফাঁকা ওএমআর শিট, ব্ল্যাঙ্ক ওএমআর শিট এসএসসি তাদের ওয়েবসাইটে প্রকাশ পেয়েছিল, সেটা সবারই জানা। তাহলে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন তারা তাদের রিপোর্টের মধ্যে কেন উল্লেখ করতে পারছে না নাম্বার অফ ক্যান্ডিডেটস আউট অফ দ্য হু ওয়ার অ্যাপয়েন্টেড, কতজনকে রেকমেন্ডেশন করা হয়েছে, অর্থাৎ এই যে বি পয়েন্ট, সেই বি পয়েন্টের রেসপেক্টে কতজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তো 9-10 এর ক্ষেত্রে 808 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এই 952 জন ক্যান্ডিডেটের মধ্য থেকে 808 জনকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 11-12 লেভেলের ক্ষেত্রে ওএমআর শিট মিসম্যাচ রয়েছে 907 জন ক্যান্ডিডেট, তার মধ্য থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল 772 জন ক্যান্ডিডেট। তো এই সমস্ত ওএমআর শিট মিসম্যাচ সেগুলো তো সবার জনসমক্ষে এসেছিল, তাহলে সেই তথ্য স্কুল সার্ভিস কমিশন কেন প্রকাশ করলো না? কেন তাদের রিপোর্ট চেঞ্জ হয়ে গেল? গ্রুপ সি এর ক্ষেত্রে ওএমআর মিসম্যাচ রয়েছে 3481 জন ক্যান্ডিডেট, তার মধ্যে থেকে 782 জন ক্যান্ডিডেট তাদেরকে রেকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। গ্রুপ ডি তে রয়েছে 1823 জন ক্যান্ডিডেট, এই 1823 জন ক্যান্ডিডেটের মধ্য থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল 1911 জন ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল। তাহলে টোটাল এই যে ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডিডেটদের তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তাহলে এদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলে প্রত্যেকের ইললিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তাহলে এই সংখ্যাটা কেন এসএসসি তারা প্রকাশ করছে না? বা তারা যে 1212 জনের ক্যান্ডিডেটের নাম দিল, সেক্ষেত্রে তো সিবিআই তথ্যের মধ্যে অনেক তথ্য বেশি রয়েছে, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। 8 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, ইট ইজ সাবমিটেড দ্যাট, এটা অবশ্য সাবমিট করা হয়েছে, দ্য অনারেবল হাই কোর্ট হ্যাজ ডিরেক্টেড কন্টিনিউয়ান্স অফ সিবিআই ইনভেস্টিগেশন ইন দ্য ম্যাটার ইভেন থ্রু অন 9 জানুয়ারি 2024 তারিখ থেকে সিবিআই তারা কন্টিনিউ তাদের ইনভেস্টিগেশন জারি রয়েছে। ইভেন সিবিআই হ্যাজ ফাইলড ফাইনাল চার্জশিট, সিবিআই তারা ফাইনাল চার্জশিট ইতিমধ্যে জমা করেছে, অ্যান্ড ডিরেকশন হ্যাভ বিন ইস্যুড উইদাউট অ্যারাইভিং অ্যাট এ ফাইন্ডিং অ্যাবাউট দ্য ফ্লপ ইনভেস্টিগেশন অ্যান্ড ইভেন উইদাউট এনি প্রেয়ার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল ডিরেক্টেড ফার্দার ইনভেস্টিগেশন। সিবিআই তদন্তের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, কি কি ত্রুটি রয়েছে, সে বিষয়গুলো অনুসন্ধান না করেই কলকাতা হাইকোর্ট তারা নির্দেশ জারি করেছে বা চাকরি বাতিল করে দিয়েছে। এমনকি উইদাউট এনি প্রেয়ার, কোনো প্রেয়ার ছাড়া, কেউ প্রার্থনা জানায়নি যে সিবিআই তদন্ত করতে হবে, তা সত্ত্বেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তো এখানে মামলার একটা রেফারেন্স টানা হয়েছে পূজা পাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই সমস্ত 4 পেজের একটা রিপোর্ট স্কুল সার্ভিস কমিশন তারা সুপ্রিম কোর্টে জমা করেছে। স্কুল সার্ভিস কমিশনের যিনি এওআর রয়েছেন কুণাল চ্যাটার্জি, তিনি এই সমস্ত তথ্যগুলো রিপোর্ট আকারে সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন। তো স্কুল সার্ভিস কমিশনের এরকম রিপোর্ট চেঞ্জের ফলে এই মামলা প্রভাবিত হয় কিনা সেটা আমাদের নজর থাকবে। আগামীকাল 6 আগস্ট 2024 তারিখে এই স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি রয়েছে। এখন সবথেকে ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সিবিআই রিপোর্ট। তারা যে রিপোর্ট সাবমিট করবে, সেই রিপোর্টের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের রিপোর্টে যদি কোনো গরমিল থাকে, তাহলে কিন্তু এই সম্পূর্ণ প্যানেল যারা যোগ্য ছিলেন তাদেরকেও সম্পূর্ণটাই কিন্তু প্রশ্নের মধ্যে এসে যেতে পারে। তো দেখা যাক পরবর্তী কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। ভিডিওটি আপাতত এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।